গুড মর্নিং, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর এখন কোথায় আছি? ইন্ডিয়া গেটের সামনে। খুব একটা নস্টালজিয়া মোমেন্ট। এতদিন জন্ম থেকে আমি কোনোদিন দিল্লি আসা হয়নি, ঘটনা সূত্রে আসেনি কখনো। এই প্রথমবার কাজের সূত্র ধরেই আসা। এবং আমার একটা অদ্ভুত ব্যাপার আছে, যেখানে আমি ঘুরেছি সব কাজের সুবাদেই ঘুরেছি। দিল্লি এলাম হচ্ছে অরিজিৎ অফিসিয়াল দিল্লি চ্যাপ্টার নিয়ে, সেই সুবাদেই আমার এই ইন্ডিয়া গেটের সামনে আসা, বিধানসভার দিকটা যাওয়া, রাজভবনের দিকে যাওয়া, এগুলোই করছি। তো ছোটোবেলাতে এতদিন দেখেছি, কখনো তো আসার সুযোগ হয়নি, আজকে এই সুযোগটা হলো। তো থ্যাঙ্কস টু অরিজিৎ অফিসিয়াল দিল্লি চ্যাপ্টার, এটাকে করার সম্ভাবনা করে করে তোলার জন্যে। কারণ অনেকগুলো ইচ্ছে কাজের সুবাদেই আমার জীবনে ঘটেছে। আমি হয়তো কোনো দিন সেই জায়গাটা ঘুরতে ঘোরার মতন ইনফ্যাক্ট আমি জীবনে খুব কম ঘুরেছি। ফ্যামিলির সাথে ঘোরা খুব রেয়ার, খুবই কম ঘুরি। বেশিরভাগটাই হয়ে যায় আমার ঘোরার সূত্র ধরে, কাজের সূত্র ধরে। ফ্যামিলিকে নিয়ে খুব কম সময় দিই এবং কম ঘোরা হয়, এটা অদ্ভুত। কিন্তু যা কাজের সুবাদে আমার ঘোরা হয় সেটা একটা কাজের মতন করেই হয়। কাজ নিয়ে আসি এবং সেই জায়গাগুলো যতটা সম্ভব ঘোরার চেষ্টা করি। তো সেইভাবেই ঘোরার চেষ্টা করলাম। তো এটা একটা অন্য ধরনের ফিলিংস। আপনি ধরুন ছোটো থেকে বড় হয়েছেন যে ইমোশনটা নিয়ে, যে ফিলিংসগুলো নিয়ে, যে লাইফের জার্নি। আর আমার খুব এটা আমার একটা ড্রিম, সারা পৃথিবী ঘুরবো। আগে নিজের দেশগুলো ঘুরি, হয়তো কতটা পেরে উঠবো জানি না, কিন্তু আমার ড্রিম হচ্ছে আমি কাজ নিয়ে সারা পৃথিবী যেন একদিন ট্রাভেল করতে পারি। সারা পৃথিবী ট্রাভেল করতে পারার মধ্যে একটা অদ্ভুত মজা আছে। বিভিন্ন দেশ, বিভিন্ন কালচার, বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন রিচুয়াল এবং বিভিন্ন প্লেস, এবং প্রত্যেকটা স্টেটে তার নিজস্ব একটা ক্রিয়েটিভ পার্ট রয়েছে, ক্রিয়েটিভ জার্নি হয়েছে। এবং সেইটাই খুব সুন্দর করে স্পেস করে তুলে ধরার এইটা হচ্ছে একটা সুযোগ, হচ্ছে ইন্ডিয়া গেট। নানা মুহূর্ত, নানা নস্টালজিয়া, কত ইতিহাস রয়েছে এই গেটটার সাথে। প্রজন্মের পর প্রজন্ম এই ইতিহাস ধরে আমরা মুভ করছি, জানার চেষ্টা করছি। এবং ইন্ডিয়া এমন একটা দেশ, বিভিন্ন স্টেট, বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন রিচুয়াল এবং বিভিন্ন ক্রিয়েটিভ পার্ট। দিল্লিতে যখন এলাম, তার রিচুয়াল পার্ট, তার ক্রিয়েটিভ পার্ট, তার একটা অন্য নিজস্ব বিশেষত্ব আছে। এবং সেইটাকে ফিল করে জানাটা আমার খুব ইচ্ছে, জানেন তো। তাদের ক্রিয়েটিভ কালচারটা কী, তাদের আর্ট ফর্মেশনটা কী, তাদের থিয়েটার কী, এবং তাদের প্রেজেন্টেশনের মারফত কিছু করা যায়। হয়তো এই অরিজিৎ অফিসিয়াল দিল্লি চ্যাপ্টারটার সাথে আমার এইগুলো আগামী দিন অনেকগুলো স্পেস তৈরি হয়ে যাবে, যেগুলো আমরা করতে পারবো। আপনাদের কাছে ক্রিয়েটিভ পার্টটাও নিয়ে আসতে পারবো। সেটা এখনই সব রিভিল করছি না। তো আমার অনেকগুলো চেষ্টা আছে, যেমনি শক্তি সম্মান দিয়ে শুরু হচ্ছে, তারপরে স্টার্ট আপ ব্রিলিয়েন্স দিল্লি চ্যাপ্টারও হবে। তারপরেও আরও কিছু কাজের কথা চলছে, মিটিং চলছে। তো সব তো একদিনে ম্যাচিওর করে না, একটা লং টাইম প্রসেস। 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে। কিন্তু আমি খুব হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি যত তাড়াতাড়ি জিনিসগুলোকে ম্যাচিওর করে নিয়ে আপনাদের সামনে আসতে। তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটটা একটু দেখাতে বলবো, ঘুরে বাইরের দিকটা ট্রাভেল করছে গাড়ি, একটা অদ্ভুত সুন্দর। ওই পাশটা একটু দেখাতে বলবো। এটা কলকাতা আমাদের রেড রোড অঞ্চলটার সাথে অনেকটা মিল আছে। ধরুন ওই ফোর্ট উইলিয়াম, তারপরে বিড়লা প্ল্যানেটোরিয়াম, তারপরে এই যে চত্বরটা, এটার সাথে অনেকটা মিল আছে। এক এক সময় মনে হচ্ছে আমি কলকাতাতেই আছি। তো বলে না যে আমাদের হয়তো স্টেটগুলো আলাদা হয়ে গেছে, লুক ওয়াইজ এক একটা জায়গায় এক একটার সাথে এত মিল, এই ডিফারেন্সটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়। তো আপনি যদি খুব মাইনরলি ফলো না করেন, কোনো ডিফারেন্সই পাবেন না। তো ওই রেড রোড অঞ্চলটার মতনই লাগছে, যেখানে প্যারেড হয়, এখানেও প্যারেড হয়। তো এই যে স্ট্রাকচার ওয়াইজ, সেই স্ট্রাকচারগুলো হয়তো ব্রিটিশ আমল থেকে তৈরি হওয়া, কি তারপরে পরবর্তীকালে স্বাধীন হওয়ার পর যে স্ট্রাকচার ওয়াইজ তৈরি হয়েছে, সেইটার সাথে সেটা অনেকগুলো মিল পাওয়া যায়। যে অ্যাম্বিয়েন্স বলুন,
টেক্সচারে বলুন, একটা অদ্ভুত রকম ফিলিংস রয়েছে এগুলোর মধ্যে দিয়ে, এবং সবটার সাথে সবটাই খুব রিলেটেড। এগুলোর একটা অদ্ভুত ফিলিংস বা অদ্ভুত নস্টালজিয়া আছে, যেটা না আসলে আপনি কোনোদিন ফিল করতে পারবেন না। তো ওই পাশগুলো দেখুন, মানে মানুষের স্রোত, প্রচুর ট্যুরিস্ট আসছে দেখার জন্য। কিছু মানুষ গেটের ওপাশ থেকে দেখছে, কিছু মানুষ গেটের এপাশ থেকে দেখছে। আর আজকে খুব একটা পলিউশন আমি পাচ্ছি না, মানে সবাই খুব হই হই হয় দিল্লিতে পলিউশন নিয়ে। পলিউশন নো ডাউট আছে, কিন্তু সামহাও আজকে অতটা নেই, মোটামুটি ক্লিয়ার পিকচার দিকে পাচ্ছি। রাস্তাঘাট বা আকাশ মোটামুটি পরিষ্কার, কিন্তু মাইনরলি ফলো করলে বুঝতে পারবেন একটা ধুলোর মতো লেয়ার, দ্যাট ইজ দ্য পলিউশন। হোপ সব কিছু সময় এবং সিচুয়েশান ঠিক করে দেয়, দিল্লি একদিন সত্যি পলিউশন মুক্ত হবে। এখন সব স্টেটেই কম বেশি পলিউশন হচ্ছে বা বাড়ছে, গাড়ি চলাচলের জন্যে বা প্রাকৃতিক যে ধরনের পরিবর্তন হচ্ছে সেইগুলো। তো গাছপালা দিল্লিতে কিন্তু প্রচুর আছে, আমি যেখানেই যাচ্ছি গাছপালা কিন্তু যথেষ্ট প্লান্টেশন হচ্ছে এবং আছে। তার সত্ত্বেও কেন এত পলিউশন, এটা বোঝা মুশকিল। হয়তো যারা জানেন তারা জানেন এর সঠিক কারণগুলো। তো প্লান্টেশন মানে আমরা এনভায়রনমেন্টটাকেও আমাদের খুব খেয়াল রাখতে হবে, যে আমরা কোনো কিছু ধ্বংস করে কোনো কিছু গড়বো না। তার সাথে সাথে ক্লাইমেটের একটা পরিবর্তন চলে আসে, এই ধরনের পলিউশন প্রবলেম হতে পারে। তো আমরা যদি ওই দিকগুলো একটু মাইনিউটলি ফলো করি, যে কোনো কিছু গড়ার ক্ষেত্রে কোনো কিছু ভেঙে নয়, মানে বা গড়তে গেলে যে আগে প্রিপারেশনটা দেওয়ার দরকার, এবং প্লান্টেশন, গাছপালাকে নষ্ট হতে দেবেন না, তারা আমাদের একটা শেল্টার। আমি ওই পাশ দিয়ে যখন হেঁটে আসছিলাম, বিশাল বড় একটা এরিয়া আছে, যে একটা বাগান, গাছপালা এত সুন্দর, পাখি ডাকছে, অনেক ধরনের পাখি, তারপরে গিরগিটি, যারা এইগুলোকে নিয়ে বেঁচে আছে। মানে কিছু বাঁদরদেরও দেখলাম গাছ থেকে ও গাছ যাচ্ছে। প্রকৃতির সাথে সবাই কিছু না কিছুভাবে যুক্ত আছে, জড়িয়ে আছে। প্রকৃতির ভালোবাসা ঈশ্বর যেভাবে তৈরি করেছেন, সেটাকে ধ্বংস করার তো আমাদের কোনো দরকার নেই বা অধিকারও নেই। তাহলে কেন আমরা ডিস্টার্ব করছি? এনভায়রনমেন্টকে নষ্ট করবো না, আমরা সঠিকভাবে জিনিসটাকে গড়ে তোলার চেষ্টা করব একটা সুন্দর পরিবেশের মাধ্যমে। দিল্লির আজকে আমার শেষ দিনের জার্নি, তো এই জার্নিটা এখানে শেষ হচ্ছে, কেন আমাকে এবার যেতে হবে আস্তে আস্তে স্টেশনের দিকে। আমার ট্রেন আজকে 4টে, 4:30 ট্রেন, শিয়ালদা রাজধানী। আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একদিন, আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে, আবার দিল্লি চ্যাপ্টারে যখন আসবো, আবার এই দিল্লি গেটের সামনে।